দর্শক, আমি যমুনা আইডেসকে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। ইসরায়েলি বন্দি দশা থেকে মুক্তি পেয়ে স্পেন ও তিউনিসিয়ায় পৌঁছেছেন সুমুদ ফ্লোটিলার 10 কর্মী। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া ইইউ মিত্রদের উপর চটেছেন নেতানিয়াহু। বললেন সন্ত্রাসবাদের গুহায় প্রবেশ করেছে ইউরোপ। চলতি বছর চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র এবং জাপানের 3 গবেষক। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় নতুন কৌশল আবিষ্কার করায় এই স্বীকৃতি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ইসরায়েলি সামরিক বাহিনীর বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার পর স্পেন ও তিউনিসিয়ায় পৌঁছেছেন সুমুদ ফ্লোটিলার 170 কর্মী। গেল শনিবার ত্রাণবাহী বহরের আটক 4 শতাধিক কর্মীদের মধ্য থেকে তাদের মুক্তি দেয় ইসরায়েল। এ সময় ইসরায়েলের ভয়াবহ নির্যাতন আর লাঞ্ছনার অভিজ্ঞতা তুলে ধরেন মুক্তি পাওয়া মানবাধিকার কর্মীরা। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন তারা। ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেয়ে এভাবেই উল্লাসে মেতে ওঠেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা। আন্তর্জাতিক চাপের মুখে বন্দীদের অনেককেই মুক্তি দিতে বাধ্য হয় ইসরায়েল। সেখান থেকে ছাড়া পেয়ে স্পেন ও তিউনিসিয়ায় পৌঁছান তারা। মুক্তি পাওয়া মানবাধিকার কর্মীরা জানান, আটক থাকা অবস্থায় তাদের উপর ভয়াবহ লাঞ্ছনা এবং অত্যাচার চালায় ইসরায়েলি সেনারা। শারীরিক নির্যাতনের পাশাপাশি চলেছে মানসিক অত্যাচারও। তারা আমাদের মাথায় অস্ত্র দেখিয়ে ভয় দেখাতো, আমাদের আক্রমণ করার জন্য সবসময় কুকুর প্রস্তুত রাখত, আমাদেরকে মেঝেতে টেনে নিয়ে যাওয়া হতো। তারা আমাদের আইনজীবীদের সাথে কথা বলতে দেয়নি, পরিবারকে ফোন করতে দেয়নি, সবার সাথে অত্যন্ত অপমানজনক আচরণ করেছে। তারা আমাদের খেতে দেয়নি, ওষুধ দেয়নি, সকলের সাথে দুর্ব্যবহার করেছে, বিশেষ করে আরবি বা মুসলিম কর্মীদের সাথে। আমি নিজেই ফিলিস্তিনি বংশোদ্ভূত এবং প্রথম দিনই আমার উপর নির্যাতন করা হয়েছিল। তারা আমার মুখ এবং হাত বেঁধে রেখেছিল, আমি প্রায় নিঃশ্বাস নিতে পারছিলাম না। এত নির্যাতন আর অপদস্থের পরও মিশন চালিয়ে যেতে চান তারা। গাজায় মানবিক সহায়তা না পৌঁছানো পর্যন্ত থামবে না গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। যদিও আমরা মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছি, কিন্তু আমি বলতে চাই আমাদের ছাড়া পাওয়া আসল ঘটনা না। আসল ঘটনা হলো গাজার দুর্ভোগ। আসল ঘটনা হলো ফিলিস্তিনিরা যা ক্রমাগত সহ্য করছে। হয়তো আমরা মাত্র 72 ঘন্টা ধরে ইসরায়েলি নিপীড়নের শিকার হয়েছি, যা গাজার মানুষের তুলনায় কিছুই নয়। আমি মনে করি শীঘ্রই আরেকটি ফ্লোটিলা আয়োজন করা উচিত। আমরা কেবল সেই পর্যন্তই পৌঁছাতে পেরেছি যে পর্যন্ত আমাদের অনুমতি ছিল, কিন্তু যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল সেই পর্যন্ত আমরা যেতে পারিনি। এটি সরকারের দায়িত্ব হওয়া উচিত। গাজার মানুষের অবস্থা ভালো না, আমরা তাদের জন্য চিন্তিত। তবে এখনও ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আটক বহু মানবাধিকার কর্মী। দ্রুত তাদেরও মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। এদিকে মানবাধিকার কর্মীদের নির্যাতনের অভিযোগকে অস্বীকার করেছে ইসরায়েল। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এবার ইউরোপকে একচোট নিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফ্রান্স, যুক্তরাজ্যের মতো প্রভাবশালীরা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয় চরম ক্ষেপেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সেই ক্ষোভেরই বিস্ফোরণ ঘটিয়েছেন ইউরো নিউজকে দেয়া সাক্ষাৎকারে। ইউরোপকে দুর্বল আখ্যা দিয়ে অভিযোগ করেন সন্ত্রাসবাদের গুহায় প্রবেশ করেছে ইউরোপ। টানা 2 বছর ধরে গাজায় আগ্রাসনের বিরুদ্ধে সব আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গেছে ইসরায়েল। শেষমেশ হামলা বন্ধের দাবিতে জোরালো অবস্থান নেয় ইউরোপের একাধিক দেশ। ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্রান্স, যুক্তরাজ্যের মতো প্রভাবশালীরা। গেল মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে আসে স্বীকৃতি। Que la France reconnaît aujourd'hui l'État de Palestine. এতেই ব্যাপক চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখনও প্রশমন হয়নি ক্ষোভ। ইউরো নিউজকে দেয়া সাক্ষাৎকারে তুলোধুনো করলেন ইউরোপকে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দেশগুলো হামাসকে পুরস্কৃত করেছে বলে মন্তব্য করেন তিনি। ইউরোপ ফিলিস্তিনি সন্ত্রাসবাদের গুহায় ঢুকে পড়েছে, কট্টর ইসলামিস্টদের মধ্যে।
তারা আসলে হামাসকে সবচেয়ে বড় উপহার ফিলিস্তিন রাষ্ট্র দেওয়ার কথা ভেবেছে। যারা ইহুদিদের বিরুদ্ধে ম্যাসাকার চালালো তাদেরই হাতে একটি দেশ তুলে দিয়েছে, যার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। শান্তি আলোচনায় ইউরোপ এখন অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন নেতানিয়াহু। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইউরোপীয়রা চরম দুর্বলতা দেখিয়েছে বলেও অভিযোগ করেন। হামাসের চাহিদা মেনে নিলে ইসরায়েল ছাড়াও অন্য দেশকেও গ্রাস করবে গোষ্ঠীটি, এমন সতর্কবার্তাও দেন। শান্তি আলোচনায় ইউরোপ অপ্রাসঙ্গিক, কারণ তারা চরম দুর্বলতা দেখিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে সোজা দাঁড়িয়ে লড়তে হবে, শক্তিমত্তা দিয়ে মোকাবেলা করতে হবে। তাদের চাহিদা মেনে নেওয়া যাবে না। চার্চিলের উক্তি, কুমিরকে খাওয়াবেন না, এটি আপনাকেই তারা করবে। ইসরায়েল কিংবা অন্য দেশের পর কিন্তু আপনাদেরই গ্রাস করবে। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ইউরোপীয় দেশগুলোর সাধারণ নাগরিকরাও। ক্রমেই তীব্র হচ্ছে গাজার পক্ষে বিক্ষোভ। তেল আবিবের সাথে সম্পর্ক ছিন্নে দেশগুলোর সরকারের ওপর জনতার চাপ বাড়ছেই। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজায় খুব দ্রুতই সংঘাত বন্ধ ও জিম্মিরা মুক্ত হবে বলে আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস ও ইসরায়েলের সাথে মধ্যস্থতাকারীদের সোমবারের বৈঠক সামনে রেখে তিনি বলেন, এর মধ্যে ইতিবাচক কথাবার্তা হয়েছে এবং খুব দ্রুতই কাজ এগোচ্ছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টেও এমনই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, খুঁটিনাটি বিষয়গুলো স্পষ্ট করতে কাজ করছে টেকনিক্যাল টিম। চলতি সপ্তাহের মধ্যেই তা চূড়ান্ত হওয়া উচিত। দ্রুতই সম্পাদনে সব পক্ষকে তাড়া দিয়ে যাচ্ছেন বলেও জানান ট্রাম্প। আমাদের বেশ কিছু ভালো আলোচনা হয়েছে। সত্যি বলতে ইসরায়েলের আশপাশের মুসলিম, আরব এবং আরও অনেক দেশ হামাসের সাথে বৈঠক করেছে এবং মনে হচ্ছে এটি কাজ করছে। ফলাফলের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমার মনে হয় খুব দ্রুতই হবে। শিগগিরই আপনাদের জানাবো। গাজা সংঘাত তৃতীয় বছরে গড়াতে চললেও এখনও সব জিম্মিদের উদ্ধার করতে সক্ষম হয়নি ইসরায়েল। 2 বছর পার হওয়ার পরও হামাসের কবল থেকে বন্দীদের উদ্ধারে ব্যর্থতার জন্য নেতানিয়াহু প্রশাসনকেই দায়ী করছেন জিম্মিদের স্বজন এবং মুক্তি পাওয়া ইসরায়েলিরা। তাদের দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একগুঁয়েমি নীতির কারণেই এখনও হামাসের হাতে বন্দী প্রায় অর্ধশত ইসরায়েলি। এদিকে জেরুজালেম পোস্ট বলছে, মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করছে হামাস। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলের কিবুৎজবেরি এলাকার এই বাড়ি থেকে হামাসের হাতে আটক হন বেনামি। নানা দর কষাকষির পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে মুক্তি দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। কণ্ঠে ক্ষোভ নিয়ে এই ইসরায়েলির অভিযোগ, নেতানিয়াহু প্রশাসনের নানা টালবাহানার কারণেই তার মুক্তি পেতে দেরি হয়েছে। আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং হতাশ। আমার সরকার আমাকে অপমান করেছে। আমার মনে হয়েছে তারা আমাকে পরিত্যাগ করেছে, কিন্তু ইসরায়েলি জনগণ আমাকে ছেড়ে যায়নি। তারা আমার জন্য রাস্তায় নেমেছে, আমার জন্য বিক্ষোভ করেছে। অপারেশন আল-আকসা ফ্লাডের সময় বন্দী করা হয় 250-র বেশি ইসরায়েলিকে। নানা দর কষাকষির পর গেল 2 বছরে অনেককে মুক্তি দেওয়া হলেও এখনও হামাসের হাতে বন্দী 47 জিম্মি। এসব জিম্মিদের মুক্তির বিষয়ে দফায় দফায় প্রস্তাব আর আলোচনায় বসা হলেও শেষ মুহূর্তে হয়নি কোনো সমঝোতা। বন্দীদের মুক্তি নিশ্চিতে ইসরায়েল সহ বিক্ষোভে উত্তাল পশ্চিমা বিভিন্ন দেশ। বন্দীদের স্বজন এবং বিশ্লেষকদের অভিযোগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একগুঁয়েমি এবং কট্টরনীতির কারণেই 2 বছর পার হলেও এখনও মুক্তি পায়নি সব জিম্মিরা। এই ক্ষোভে অনেকে অবস্থান নিয়েছেন নেতানিয়াহুর বাড়ির সামনে। এই সুযোগ কোনোভাবেই হারানো যাবে না, কারণ 2 বছর পর আমার সন্তানের মুক্তির একটি সুযোগ এসেছে। যতক্ষণ না সমঝোতা হবে ততক্ষণ আমি এখান থেকে সরব না। নেতানিয়াহুর বাড়ির সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। চুক্তির প্রস্তাব অনুযায়ী জিম্মিদের মুক্তিতে সম্মত হলেও অস্ত্র সংবরণের বিষয়ে এখনও কিছু জানায়নি হামাস। তবে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট বলছে, মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করছে হামাস। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজা গেল 2 বছরে ইসরায়েলি আগ্রাসনের সবচেয়ে বেশি শিকার হয়েছে উপত্যকাটির শিশুরা। প্রাণহানির শিকার হয়েছে 20,000-এরও বেশি শিশু। ইসরায়েলি হামলায় জন্য অঙ্গ হারিয়েছে 21,000-এর বেশি। তাঁবুতে তাঁবুতে মানবেতর জীবন কাটাচ্ছে গাজার লাখ লাখ শিশু, যেখানে নেই স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় কোনো উপাদান।
7 অক্টোবর 2023 গাজাবাসীর জীবনের মোড় ঘুরিয়ে দেয়া এই দিনেই জন্ম শিশু মাসা সাকেরের। ইসরায়েলের আগ্রাসন সহিংসতায় জীবনের প্রথম দিন থেকেই ভোগ করে আসছে অসহনীয় যন্ত্রণা। তা নিয়ে দুঃখের সীমা নেই তার মায়ের। ওর জন্মের দিনটা আমি কখনো ভুলবো না। সেদিন থেকে শুধু যুদ্ধ, একটার পর একটা কষ্ট। চেয়েছিলাম মেয়েটা সাহসী হয়ে বড় হোক, কিন্তু সে দুর্বল হয়ে পড়েছে, অপুষ্টিতে ভুগছে। 5 মাস ধরে তার ওজন 8 কেজির বেশি বাড়েনি। গাজার উত্তরাঞ্চলীয় শহর বেতলাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে স্বামী সন্তান নিয়ে নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন মা রোলা। নিজে কষ্ট সহ্য করে নিলেও রোদ বৃষ্টি ঝড়ের মতো প্রতিকূল পরিবেশে সন্তানের যন্ত্রণা মেনে নিতে পারেন না তিনি। আমরা বারবার বাস্তুচ্যুত হয়েছি। মেয়েটা কোনোদিন স্থিতিশীল জীবন পায়নি। এক তাঁবু থেকে আরেক তাঁবুতে ঘুরেছি আমরা। গত শীতে বৃষ্টিতে ভিজে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। মেয়েটা অসুস্থ হয়ে পড়েছিল, বৃষ্টির পানিতে ডুবে গিয়েছিল আমাদের ঘর। এটা কোনো জীবন হতে পারে না। আমি শুধু চেয়েছিলাম মেয়েটা একটু ভালো পরিবেশে বড় হোক। মাসার মতো একই দিনে জন্মেছিল শিশু আলিয়াল তাওয়েল। এই শিশুরও দিনের পর দিন কাটছে শরণার্থী শিবিরে, যেখানে নেই একটি শিশুর সুস্থ জীবনযাপনের জন্য কোনো উপাদান। প্রথম দিন থেকেই প্রতিটা দিন আগের চেয়ে খারাপ যাচ্ছে। শুধু প্রার্থনা করি যুদ্ধটা যেন থেমে যায়, কারণ আমার ছেলে এক ভয়ঙ্কর পরিবেশে বড় হচ্ছে। নিরাপত্তা, চিকিৎসা, খাবার, টিকা কিছুই নেই আমাদের। খেলনা কিংবা একটি স্বাভাবিক জীবনের অভিজ্ঞতা কোনো কিছুই পায়নি সে। মাসার আলীর মতোই অসহ্য যন্ত্রণায় আর অনিশ্চিত ভবিষ্যতে গাজার লাখ লাখ শিশু। তাদের সরকারি মিডিয়া বলছে গেল 2 বছরে উপত্যকাটিতে প্রাণ হারিয়েছে 20,000-এরও বেশি শিশু। আহত হয়েছে অন্তত 42,000, যাদের মধ্যে অঙ্গহানির শিকার 21,000 শিশু। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজায় বর্তমানে মারাত্মক অপুষ্টিতে ভুগছে 5 বছরের কম বয়সী অন্তত 30,20,000 শিশু, যাদের মধ্যে মৃত্যু ঝুঁকিতে আছে 1,32,000। এরই মাঝে অপুষ্টিতে প্রাণ হারিয়েছে অন্তত 151 জন শিশু, আর গর্ভপাতের শিকার হয়েছেন 12,000 নারী। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের শাটডাউনের মেয়াদ বাড়তে থাকলে সরকারি কর্মী ছাঁটাই শুরু হতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। এর মধ্যে 5 দিন পার করেছে দেশটির শাটডাউন। এখনও তহবিল বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের সমাধান হয়নি রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে। সোমবার এই ইস্যুতে আরেক দফা ভোটাভুটি হবে মার্কিন কংগ্রেসে। তবে 2 দলের ঐকমত্যের কোনো ইঙ্গিত মেলেনি। অতি জরুরি পরিষেবা ছাড়া গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে মার্কিন প্রশাসনের সব সরকারি কার্যক্রম। শাটডাউনের কারণে বেতন আটকে আছে লাখ লাখ সরকারি কর্মীর। আর এই অচলাবস্থার জন্য আবারও ডেমোক্রেটদেরই দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শাটডাউন এখনো চলছে কেবল ডেমোক্র্যাটদের কারণে। তাদের কারণে অনেকে চাকরি হারাচ্ছে। এটা আমাদের নয়, ডেমোক্র্যাটদের শাটডাউন। চলতি বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের 3 গবেষক। তারা হলেন ম্যারি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাকাগুচি। মানবদেহে রোগ প্রতিরোধ ব্যবস্থায় নতুন কৌশল আবিষ্কারের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তারা। সোমবার তাদের নাম ঘোষণা করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। ইমিউন সিস্টেম শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি না করে কিভাবে জীবাণু থেকে সুরক্ষা দেয় তার রহস্য উদ্ঘাটনে গবেষণাপত্র প্রকাশ করেন তারা। নোবেল পুরস্কারের অর্থমূল্য হিসেবে 1,10,00,000 সুইডিশ ক্রোনার পাচ্ছেন এবারের বিজয়ীরা। চিকিৎসা শাস্ত্রের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এবারের নোবেল পর্ব শুরু হয়েছে। পরবর্তীতে ঘোষণা করা হবে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে বিজয়ীদের নাম। তিব্বতে মাউন্ট এভারেস্টে ভয়াবহ দুর্যোগের কবলে 1,000 পর্বতারোহী। পর্বতশৃঙ্গটির পূর্ব ঢালে 16,000 ফুট উচ্চতায় আটকা পড়েছে অভিযাত্রীরা। চলছে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। 350 জনকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে এখন পর্যন্ত। পর্বতারোহীদের কাছে জনপ্রিয় গন্তব্য তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্ব দিকের ঢালের এই ক্যাম্প সাইট। 4,900 মিটার বা 16,000 ফুট উচ্চতায় যার অবস্থান। গেল শুক্রবার সন্ধ্যা থেকে আকস্মিক তীব্র তুষারঝড় শুরু হয় অঞ্চলটিতে। ভেঙে পড়ে ক্যাম্পের তাঁবুগুলো। তীব্র ঠান্ডা আর তুষারপাতের মধ্যে আটকা পড়ে 1,000-এর মতো অভিযাত্রী। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু করে তিব্বতের ব্লু স্কাই রেস্কিউ টিম।
যোগ দেয় স্থানীয় শত শত গ্রামবাসী এবং স্বেচ্ছাসেবী বিভিন্ন সংস্থা। প্রবেশপথ থেকে তুষার সরিয়ে আটকে পড়াদের নামিয়ে আনতে চলছে উদ্ধার কাজ। পর্বতারোহীদের গাইড চেন গেশুয়াং জানিয়েছেন, তীব্র ঠান্ডার কারণে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছেন অনেকে। বাকিরাও শরীরের তাপমাত্রা কমে যাওয়ার ঝুঁকিতে আছে বলেও জানান। এ পর্যন্ত ৩৫০ জনকে উদ্ধার করে নেওয়া হয়েছে কিউডাং শহরে। চরম ভাবাপন্ন আবহাওয়ায় শনিবার থেকে পর্বতারোহণ বন্ধ রাখা হয়েছে অঞ্চলটিতে। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ৮,৮৪৯ মিটার উচ্চতার এই শৃঙ্গে প্রতি বছর আরোহণের চেষ্টা করেন বহু অভিযাত্রী। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে ভারত নেপালে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৮০ জনে। এর মধ্যে শুধুমাত্র ভারতেই ২৮ জনের প্রাণ গেছে। অন্যদিকে নেপালে মৃত্যুর সংখ্যা এখন ৫২। শুক্রবার থেকে টানা বর্ষণ শুরু হয় নেপালে। এতে দেশটির বেশিরভাগ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করে। গ্রাম থেকে শহর অঞ্চলের বহু এলাকা আকস্মিক বন্যার পানিতে তলিয়ে যায়, ডুবে যায় গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ও সড়ক। এক পর্যায়ে পুরো দেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী কাঠমান্ডু। এদিকে লাগাতার বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং সিকিমে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ পাহাড়ি এলাকাগুলোতে বেশ কয়েকটি ভূমিধসের খবর পাওয়া গেছে। দুর্যোগ কবলিত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ সহ জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা। চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংসি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে দ্বিতীয়বারের মতো ভয়াবহ আঘাত এনেছে টাইফুন মাতমো। সোমবার রাত ১:১০ হয় এই আঘাত। এর পরপরই জারি করা হয় প্রবল বর্ষণ আর ঝোড়ো হাওয়ার সতর্কতা। একাধিক শহরে শিক্ষা, অফিস ও যান চলাচল জরুরি বন্ধের নির্দেশ দেওয়া হয়। টাইফুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়েছে প্রায় ৩.৫ লাখ মানুষ। এখন পর্যন্ত বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় প্রায় ১৬২ কিলোমিটার। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চীনের ৭টি প্রাদেশিক অঞ্চলের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এর আগে রবিবার গুয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরে প্রথমবারের মতো আঘাত হানে টাইফুন মাতমো। যুক্তরাষ্ট্রের আলবামায় বন্দুকধারীদের গোলাগুলিতে নিহত হয়েছে কমপক্ষে ২ জন, আহত হয়েছে আরও ১২ জন। স্থানীয় সময় শনিবার রাতে হয় এই ঘটনা। পুলিশের তথ্য অনুযায়ী রাজ্যটির রাজধানী মন্টেগোমারির জনবহুল এলাকার রাস্তায় ভিড়ের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় দুটি পক্ষের মধ্যে। অতর্কিত পাল্টাপাল্টি গোলাগুলিতে হতাহত হয় পথচারীরা। হাসপাতালে নেওয়া হয় তাদের। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সংঘাতের কারণ ও অপরাধীদের খুঁজে বের করতে চলছে অভিযান ও তদন্ত। আর দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।